ছাত্র জনতার গণবিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তুলে নেওয়া হয় জামায়াতে ইসলামীর ওপর থাকা নিষেধাজ্ঞা। চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্য ভারতের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। জামাতের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ, এটা আপনি হালকা নেওয়ার সুযোগ নেই। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে একটু দেখেন, আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে তাদের চোখে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা তো একটা টিম হিসেবে কাজ করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরো একটা নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরাত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়টা নিয়ে কথা বলবো। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। ইতিমধ্যে আপনারা ভিডিওর শুরুতে কিছু অংশ বিশেষ দেখতে পেয়েছেন। আমরা একটু পরে ভিডিওর বাকি অংশগুলো দেখবো। তার আগে আপনাকে ছোট্ট একটু অনুরোধ জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো দর্শক, ভিডিওটি যাতে বেশি বড় না করতে হয় সেই জন্য আমি আপনাদেরকে মূল আলোচনায় নিয়ে যাচ্ছি। তার আগে অনুরোধ করবো সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আশা করি আপনার ব্যক্তিগত মতামত কমেন্টে জানাবেন। ছাত্র জনতার গণবিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তুলে নেওয়া হয় জামায়াতে ইসলামীর ওপর থাকা নিষেধাজ্ঞা। দলটি এখন অন্য রাজনৈতিক দলগুলোর মতোই কার্যক্রম পরিচালনা করছে। তবে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা দলটির সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত। স্থানীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এবিপি লাইভ জানায়, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার। এই সিদ্ধান্ত থেকে দেশটি সরে আসবে না। এই কর্মকর্তা আরও বলেছেন, ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। তিনি জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক হলে এ বিষয়টি নিয়ে কথা হতে পারে। তাদের দুজনের 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্য ভারতের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানান, অতীতে জামায়াতে ইসলামীর সঙ্গে ভারতের যোগাযোগ ছিল, তবে গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে এই যোগাযোগ কমে যায়। ভারতের সঙ্গে কার্যকর সম্পর্ক এখন পুনঃপ্রতিষ্ঠা হতে পারে। শেখ হাসিনা সরকার প্রথম 2013 সালে জামায়াতের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর 2014, 2018 এবং 2024 সালের জানুয়ারির নির্বাচনে জামায়াত অংশ নিতে পারেনি। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। ছাত্র জনতার গণবিপ্লবে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর তুলে নেওয়া হয় জামায়াতে ইসলামীর ওপর থাকা নিষেধাজ্ঞা। দলটি এখন অন্য রাজনৈতিক দলগুলোর মতোই কার্যক্রম পরিচালনা করছে। তবে জামায়াতের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা দলটির সঙ্গে কোনো যোগাযোগ করবে না ভারত। স্থানীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে এবিপি লাইভ জানায়, ভারত সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার। এই সিদ্ধান্ত থেকে দেশটি সরে আসবে না। এই কর্মকর্তা আরও বলেন, ভারত আশঙ্কা করছে জামায়াতে ইসলামী ও নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শিগগিরই মূলধারার রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। তিনি এও জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হলে এ বিষয়টি নিয়ে কথা হতে পারে। তারা দুজনের 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা রয়েছে। এখন আমি তার সালামটাই আপনাদেরকে পৌঁছাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চলতি মাসের প্রথম সপ্তাহে ভারতীয় সংবাদ মাধ্যম পিটিআইকে সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে অবশ্য ভারতের সাথে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি জানান,
অতীতে জামায়াতে ইসলামের সঙ্গে ভারতের যোগাযোগ ছিল, তবে গত 16 বছরে আওয়ামী লীগের শাসনামলে এই যোগাযোগ কমে যায়। ভারতের সাথে কার্যকর সম্পর্ক এখন পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে। শেখ হাসিনা সরকার প্রথম 2013 সালে জামায়াতের ওপর নিষেধাজ্ঞা দেয়। ওই সময় সংবিধানের ধর্মনিরপেক্ষতা লঙ্ঘন করার অভিযোগে দলটির নিবন্ধন বাতিল করা হয়। এরপর 2014, 2018 এবং 2024 সালের জানুয়ারির নির্বাচনে জামায়াত অংশ নিতে পারেনি। ছাত্র জনতার গণবিপ্লবের মুখে গত 5 আগস্ট পতন হয় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের। এর মাত্র 4 দিন আগে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করেছিল তারা। পরে নিষেধাজ্ঞা তুলে নেয় অন্তর্বর্তী সরকার। এরই মধ্যে রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন ফিরে পেতে আইনি প্রক্রিয়া শুরু করেছে জামায়াত। জামাতের জন্য খুবই বড় ধরনের একটা দুঃসংবাদ। এটা আপনি হালকা নেওয়ার সুযোগ নেই। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটাকে একটু দেখেন, আন্তর্জাতিক যে রাষ্ট্রগুলো আছে তাদের চোখে, মানে মার্কিন যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়ন, তারা তো একটা টিম হিসেবে কাজ করে। তো মার্কিনেরা দীর্ঘদিন যাবৎ আপনার বাংলাদেশের যে দায়িত্ব, একজন সুপেরিয়র অথবা গার্জিয়ান হিসেবে ভারতকে দায়িত্ব দিয়ে রেখেছে। তো ভারত সরকার বাংলাদেশে যে নির্বাচন হয়েছে গত বেশ কয়েক বছর যাবৎ বা বিভিন্ন ইস্যুতে অ্যাডভান্টেজ দিচ্ছে। ইভেন আওয়ামী লীগ সরকারের যে সরকারগুলো, সেগুলো কি আমেরিকা বৈধতা দেয় নাই? দিছে তো, সারা পৃথিবী বৈধতা দিছে, আমরা বলতেছি। কিন্তু আন্তর্জাতিক অঙ্গনে তারা কিন্তু বৈধতা নিয়েই মানে দেশ পরিচালনা করছে। এখন জামাতের ইস্যুতে বরাবরই এই পশ্চিমা রাষ্ট্রগুলো কিন্তু নেগেটিভ, মুখে মুখে কি বলছে জরুরি না। দেখেন, আওয়ামী লীগ সরকার পতনের পর ভারতের সাথে সম্পর্ক স্থাপনের জন্য সবাই লবিং করেছে, এর মধ্যে জামাতও কিন্তু লবিং করেছিল। জামাতও আপনার প্রতিবেশী হিসাবে হোক, যে কোনো কারণে হোক, ভারতের হায়ার অথরিটির সাথে একটা ভালো সম্পর্ক স্থাপনের জন্য তারা কথাবার্তা সম্ভবত বলছিল। আমি একটা নিউজও করছিলাম। তো সেইটা নিয়ে ভারত তাৎক্ষণিকভাবে কোনো রিপ্লাই না দিলেও বলেছিল যে এটা নিয়ে তারা ভবিষ্যতে জানাবে যে জামাতের ব্যাপারে ভারতের দৃষ্টিভঙ্গিটা কি। যেহেতু ভারত একটা হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র, তো স্বাভাবিকভাবে জামায়াত ইসলাম মুসলিম একটা সেন্টিমেন্ট আছে। পাশাপাশি ভারত জামাত ইসলাম সহ আরও কয়েকটা দলকে তারা নেগেটিভ মনে করে তাদের রাষ্ট্রের নিরাপত্তার স্বার্থে। তো এইটা আসলে জামাতকে এক ধরনের অপমান করা হয়েছে। আমি মনে করি জামাত নিজের কপালে নিজে এই অপমান বা কিকটা নিয়ে আসছে। কেন নিয়ে আসছে? আপনারা এই প্রস্তাবটা এখন না দিলেও তো পারতেন। যদি জামাত পাশ করতো, ভারত বাধ্য হইয়া বাংলাদেশের সাথে সম্পর্ক রাখতো, দেন ওই যেই সরকার আপনারা বানাইতেন সেই সরকারের সাথে হইতো। মানে কেন এত তাড়াহুড়া ছিল? তো আজকে এই যে অপমানটা হইলেন, এটা বিএনপির জন্য এই মুহূর্তে বিশাল সুখকর একটা অবস্থান হলো যে ভারত আসলে এই মুহূর্তে সামনে যদি নির্বাচন হয়, যখনই হয়, সেখানে আওয়ামী লীগকে যদি পারে সেটা সাপোর্ট করবে, বাট এর বিরুদ্ধে তারা বিএনপিকে চায়, জামাত সরকারকে ক্ষমতায় চায় না। ইভেন এটা নিয়ে তারা চায় না শুধু তা না, বরঞ্চ ডক্টর ইউনূসকেও এটা নিয়ে তারা কথাবার্তা বলবে, এমন তথ্যই এখন সামনে উঠে এসেছে। গত 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আপনার জামাতের উপর যে নিষেধাজ্ঞা ছিল পতনের আগ মুহূর্তে, সেই নিষেধাজ্ঞা থেকে তুলে নেওয়া হলো। তবে জামাতের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও তাদের সঙ্গে কোনো ধরনের সম্পর্ক বা তাদের সঙ্গে কোনো রকম যোগাযোগ রাখবে না বা করবে না ভারতের সরকার। দেশটির এক কর্মকর্তা সংবাদ মাধ্যম, আন্তর্জাতিক গণমাধ্যম ABP-কে লাইভকে দেওয়া এক বক্তব্যে তিনি এই তথ্য দিয়ে বলছেন, ভারতের সরকার সিদ্ধান্ত নিয়েছে জামায়াতের সঙ্গে সম্পর্ক স্থাপন না করার যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এর আগে থেকেই তারা সেটিতেই বহাল থাকবেন বা অবিচল থাকবেন। এই সিদ্ধান্ত থেকে তারা সরে আসবে না। এমনকি তারা আরও বলছে যে ভারত আশঙ্কা করছে জামায়াত ইসলামী এবং নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরির খুব শীঘ্রই মূলধারা রাজনীতিতে প্রবেশ করবে। এটি ভারতের নিরাপত্তাকে হুমকিতে ফেলতে পারে। ভারত বলছে জাতিসংঘের সাধারণ পরিষদে মোদি, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে বৈঠক হয়, তাহলে মোদি এই বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসের সাথে আলোচনা করবেন। তারা দুজনের 22 থেকে 23 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার কথা আছে। তো 2013 সনে জামায়াতের উপর যখন প্রথম নিষেধাজ্ঞা দেওয়া হয়, এরপর নানানভাবে জামাত রাজনৈতিকভাবে পিছিয়ে পড়ে বা প্রেক্ষাপটে আর সামনে আগাতে পারেনি। তো এখন কেন ভারত আসলে মনে করে যে দেখেন হিজবুত তাহরি এই দলটা, আমি জানি না মাঠে নর্মালি কতটুকু অ্যাক্টিভ, বাট এই নামগুলোর মধ্যে যারা মানে অমুসলিম রাষ্ট্রগুলো আছে, আপনি দেখবেন তাদের একটা ভয় থাকে, ডর থাকে, আর এই যে একটা স্লোগান থাকে বা লেবাসটাকে তারা আসলে ভয় পায়।
এখন জামাতের জন্য এটা কি হলো, এটা কিন্তু অনেক কঠিন একটা সিচুয়েশন হলো। তবে হতাশ হওয়ার কিছু নাই, হতাশ হওয়ার কিছু না। এই কারণে বললাম, জামাত যেভাবে ইসলামিক দলগুলোকে একত্রিত করে, তাদের মধ্যে যে মতের বিভেদ আছে, লাইক হেফাজত ইসলাম, ইসলামী আন্দোলন মানে চরমনায় টিম সহ আরও অনেকগুলো দল কিন্তু তাদের মধ্যে আছেন, প্রত্যেকেরই মোটামুটি ভালোই একটা ফ্যান ফলোয়ার আছেন। তারা যদি একজোট হইয়া ইলেকশন করে জিতা যায়, তাহলে কিন্তু ভারতকে বাধ্যতামূলক বাংলাদেশের সাথে তো সম্পর্ক রাখতেই হবে। প্রতিবেশী দ্বারা আপনি চাইলেই চেঞ্জ করতে পারবেন না, তখন জামায়াত ইসলামের সাথে আপনার তাদেরকে কাজ করতেই হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বা পশ্চিমারা ভারত যখন মনে করছে যে জামাত তাদের জন্য হুমকি, তো সেই ক্ষেত্রে এখানে পলিটিক্স, সারা পৃথিবীর রাজনীতিটাতে একটা ভূমিকা কিন্তু রাখে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন। এবার নির্বাচন কমিশন হোক, যাই হোক, উপদেষ্টা হোক, তো ডক্টর ইউনূসের সাহেবের সাথে আমেরিকার খুবই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, ইউরোপীয় ইউনিয়নের সাথে ভালো সম্পর্ক। তো এরকম 2-4-20টা দেশ যারা শক্তিশালী যদি একদিন ডাক দিয়ে একদিকে কথা কয়, তখন এটা ঝামেলা হয়ে যাবে। বাট ভোটের মাধ্যমে যদি জামাত পাশ করে সেটা হচ্ছে আলাদা, কিন্তু কূটনৈতিকভাবে এই চাপটা, বা ভারত চায় না একটা দলরে ডাইরেক্ট, তো সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র কি জামাতের জন্য ভারতের সাথে সম্পর্ক নষ্ট করবে? সম্পর্ক নষ্ট করবে না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যে প্রথম ভুলটা ছিল যে জামাত ইসলাম ভারতের সাথে যে হাত মিলানোর কথাটা বলছিল বা সম্পর্ক নিয়ে বলছিল, সেটা কিন্তু, বা যেই লবিংটা করতেছিল, এটা উচিত হয় নাই। তাদেরকে প্রস্তাব দেওয়াটা উচিত হয় নাই। অ্যাজ এ রেজাল্ট এখন একটা অপমানজনক, এটা আমি মনে করি। কেন যে ভারতে এই মুহূর্তে মোদি ডিক্লাই করে, ভাই এটা আমার কাছে অপমানই ফিল হয়। তারপরেও জামাত ইসলামের কর্মীরা সুসংগঠিত, তারা তাদের সিস্টেমে কাজ করে যাবে। কারণ ক্ষমতায় তো আর ভারত আনবে না, আমেরিকা আনবে না, জনগণ আনবে। কিন্তু আমরা জানি সারা পৃথিবীতেই এই রাষ্ট্রগুলো যখন একটা ভূমিকা রাখে, সেই দেশের সরকারের মধ্যে পরিবর্তন আপনি ইউরোপ আমেরিকার দেশগুলোর মধ্যে ঘটে। আমেরিকা, ইউরোপের অনেক দেশে আপনি দেখবেন বলো যে পুতিন প্রভাব খাড়াইছে, পুতিন এটা করছে সেটা করছে, ইউরোপের রাষ্ট্রগুলোতে এটা হয়। তো বাংলাদেশের ব্যতিক্রম না। দেখা যাক পরিস্থিতি কোন দিকে যায়। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওগুলো দেখে আশা করি বুঝতে পেরেছেন আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে, বক্তব্যগুলো প্রসঙ্গে আপনার মতামত অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন থাকলে বরাবর মতো অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো আমাদের চ্যানেলের সাথে থাকুন। দেখতে দেখতে একদিন ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই, দেখাবো না কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।